আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। তাহলে চলেন শুরু করি। আমরা লাস্ট ক্লাসে কোথায় রেখেছিলাম আমাকে একটু মনে করে দিতে হবে। বলবেন? স্যার, 4 পর্যন্ত করা হয়েছিল, 5 থেকে করাবেন। হুম, দেখেন, 5-এর যে ফিগারটা এটা হলো এটা, এ বি সি। স্যার খেয়াল আসসালামু করুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন দেখি। ইন দা ফিগার বিলো, নিচে একটা চিত্র দেখতে পাচ্ছেন। এ বি ইজ পারপেন্ডিকুলার টু বি সি। এই যে এ বিটা আছে, এই এ বি বাহুটা নাকি লম্ব কার উপর? বিসির উপর। তার মানে বুঝতে পারছি এটাকে সমকোণী ত্রিভুজ। এবং বিডি সমান ডিসি। তাহলে তারা বলছে এই যে বিডি অংশটা আর এই ডিসি অংশটা পরস্পর সমান। তাহলে আমরা কাজ করে নেই। ধরেন এই অংশটাকে যদি এক্স বলি তাহলে এই অংশটাও এক্স। এখন তারা বলতেছে যে ইফ যদি এ ডি সমান 10 সেন্টিমিটার এবং এস ই সমান 4 সেন্টিমিটার, এবং তারা বলে দিচ্ছে এ ডি সমান যেটা এটা হলো √10, আর এস ই সমান যেটা সেটা হচ্ছে 4 সেন্টিমিটার। এখন বলতেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিসি। তাহলে আমাদের কাছে জানতে চাইছে এই যে বিসি বাহুটা আছে, বিসি বাহুর ভ্যালুটা। বিসি বাহু মানে তো বুঝছেন এই বিডি এবং ডিসি এর যোগফল। তার মানে আমরা বলতে পারি এক্স প্লাস এক্স। তাহলে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে 2x সমান কত। এটি আমাদের আনসার। জাস্ট আমার মানটা কার লাগবে? এক্স এর মান লাগবে। এখন যেহেতু এখানে কি কি তথ্য দেওয়া আছে আমরা সেটা একটু দেখি। হিয়ার, এখানে খেয়াল করে দেখেন, তারা বলছে যে এডি বাহু যেটা আছে সেটা সমান √10 সেন্টিমিটার, এন্ড এসি বাহু যেটা আছে সেটা সমান হচ্ছে 4 সেন্টিমিটার। এবং তারা একটা কথা বলছে সেটা হচ্ছে যে বিডি বাহুটা নাকি ডিসি যে বাহুটা আছে তার সমান। তো আমরা এখানে ধরে নিই ওই বিডি বাহু এবং ডিসি বাহু যেহেতু সমান, তাহলে আমরা একটা কাজ করি। লেট এই যে বিডি বাহুটি আছে এবং এই ডিসি বাহুটি আছে সেটা সমান আমরা ধরে নিই হচ্ছে 1 সেন্টিমিটার। অতএব আমাদের বিসি বাহুর মান তাহলে কি হবে? বিসি যে বাহুটা আছে সেটার মান হবে হচ্ছে 2x সেন্টিমিটার। এবার এটার মান বের করব, তবে আমরা এখানে যে বিষয়টা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল। এখানে দেখেন সদৃশ ত্রিভুজ, দুইটা ত্রিভুজ একটু আলাদা আলাদা করে আমরা একটু চিন্তা করব দুইটা ত্রিভুজের বিষয়টা। একটা দেখেন ইন ত্রিভুজ এ বি ডি, এ বি ডি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, এই ত্রিভুজের এ বি বাহু এর মান যদি আমরা বের করতে চাই তাহলে এটা কি পিথাগোরাস করে আমরা মানটা এভাবে বের করবো না?
এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, এ বি ডি, এই যে ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা কথা বলেন? নিঃসন্দেহে জি সমকোণী স্যার। ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এ ডির মান দেওয়া আছে আর বি ডির মান দেওয়া আছে, তাহলে আমরা এ বির মান বের করবো। তাহলে এ বির মান যদি বের করতে চাই, তাহলে আমাদের পিথাগোরাস করলে অতিভুজ স্কোয়ার, দ্যাট মিনস কি এ ডি স্কোয়ার, এ ডি স্কোয়ার থেকে আমরা বিয়োগ করে দিব অপর বাহু, আই মিন বিডি স্কোয়ার। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দেই, তাহলে যেটা পাই সেটা হচ্ছে √10 হোল স্কোয়ার -x²। ওকে, এবার আসেন আরো একটা ত্রিভুজ নিয়ে আমরা এখন কথা বলবো। সেই ত্রিভুজটা হচ্ছে ইন ত্রিভুজ এ বি সি। এই আরেকটি ত্রিভুজ এ বি সি। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, এই এবিসি ত্রিভুজ এর, এই এবিসি ত্রিভুজ যেটা দেখতে পাচ্ছেন, এই ত্রিভুজের এ বি বাহু, এ বি বাহু, আপনারা কি একটু বুঝতে পারছেন এখানে যে একটা ত্রিভুজ হচ্ছে আমাদের এ বি সি, এ বি সি, এই হচ্ছে আমাদের একটি ত্রিভুজ। আরেকটি ত্রিভুজ আমরা বলতেছি হচ্ছে এ ডি বি। এই দুইটা ত্রিভুজের একটা জিনিস সেম, সেটা হচ্ছে এ বি বাহুটা। দুইটা ত্রিভুজের আমরা এ বি বাহুকে সেম বলতে পারি। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা বলা যায় কিনা। ওকে, এবার আসেন তাহলে এই যে এ বি বাহুটা, সেই এ বি বাহু সমান আমরা বলতে পারি এ সি স্কোয়ার, অতিভুজ এ সি স্কোয়ার মাইনাস অপর বাহু বি সি স্কোয়ার। এখন যদি আমরা মান বসিয়ে দিই, তাহলে এ সি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার মানে হচ্ছে 2x হোল স্কোয়ার। তো এটাকে যদি আমরা এখন আলটিমেটলি, এখন আমরা যে কথাটা বলবো যে এই দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের একটা জিনিস পরস্পর সমান, সেটা হচ্ছে এ বি বাহু, এটারও কি এ বি বাহু। তো আমরা এখন সেটাই বলবো যে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা বলতে পারি যে √10 হোল স্কোয়ার -x², এটা সমান আমরা বলতে পারি √4 স্কোয়ার -2x হোল স্কোয়ার। এটা আমরা বলতে পারি। এখন উভয় পাশ থেকে যদি আমরা রুটটা এলিমিনেট করে দেই, তাহলে থাকে হচ্ছে 10 - x², আর এখানে হচ্ছে 4×4 = 16 -4x², এমনটাই হওয়ার কথা। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা বলতে পারি যে এখানে 3x², আর ওইখানে বিয়োগ করলে কত, 6। আলটিমেটলি উভয় পাশে 3 দ্বারা যদি আমরা ভাগ করে দেই, তাহলে পাই হচ্ছে 2। আলটিমেটলি আমরা যদি উভয় পাশে বর্গমূল করে দেই, তাহলে এক্স এর মান পাই হচ্ছে √2। সুতরাং এক্স এর মান আমরা বলতে পারছি হচ্ছে √2। এবার আসেন আমাদের রিকোয়ার্ড আনসার যেটা বলছিল, রিকোয়ার্ড ভ্যালু অফ বিসি। তো বিসি মানে কি ছিল, 2x, আর এক্স এর মান আমরা কি পাইছি, √2। অতএব আমরা বলতে পারছি 2√2। সুতরাং আমাদের আনসার যেটা হচ্ছে, সেটা হচ্ছে 2√2। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সটে যেতে পারি। দেখেন তারা বলতেছে যে আ স্কোয়ার রুম হ্যাজ আ স্কোয়ার কার্পেট। এটা আমরা মনে হয় নেক্সট, গত ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে করে ফেলছি, তাই এটা করব না। আসলে আমরা পরে যাই। দ্য পেরিমিটার অফ আ স্কোয়ার, একটি বর্গের পরিসীমা, ইজ ইকুয়াল টু, মানে সমান, একটি বর্গের পরিসীমা সমান দ্য পেরিমিটার অফ রেক্টেঙ্গেল, একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। সাপোজ তারা যেটা বলছে, এই হচ্ছে আমাদের একটি বর্গ ধরেন, এই বর্গের যে
পেরিমিটার, দ্যাট মিনস এই বাহু এ, এটা এ, এটা এ, এটা এ, এই পেরিমিটার এবং এই আয়তক্ষেত্রের যে পেরিমিটার, এই দুটো জিনিস তারা বলে দিচ্ছে এখানে পরস্পর সমান। বিষয় হচ্ছে এরকম। তারপরে দেখেন, দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল, আয়তক্ষেত্র যেটা আছে তার লেন্থ ইজ হয় 3 টাইমস দ্য লঙ্গার দেন ইটস উইথ। তার মানে এবার আমরা যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছি, এই আয়তক্ষেত্র এর দৈর্ঘ্য এবং প্রস্থ সম্পর্কিত তথ্য দিয়ে দিচ্ছে। তার মানে তারা বলতেছে এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য যত, মানে প্রস্থ যত, তার 3 গুণ হচ্ছে কি দৈর্ঘ্য। প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে 3x, এটা বলে দিচ্ছে। তারপরে আবার বলতেছে হ্যাভিং টোটাল এরিয়া অফ 1200 মিটার স্কোয়ার, এবং এই আয়তক্ষেত্রটারই আরেকটা ইনফরমেশন দিয়ে দিছে, সেটা হচ্ছে এরিয়া। ঠিক আছে, 1200 স্কোয়ার মিটার। এখন বলতেছে হোয়াট উইল বি দ্য টোটাল কস্ট, তাহলে মোট খরচ কত হবে ইফ যদি দ্য টোটাল এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ কাভার্ড উইথ স্টোন, যদি পুরো এই যে বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রটা পুরোটা যদি আপনি পাথর দ্বারা মুড়িয়ে দেন, তাহলে মোট কত টাকা খরচ হবে, হ্যাভিং আ ডাইমেনশন অফ 50 স্কোয়ার সেন্টিমিটার ইচ। এটা স্কোয়ার সেন্টিমিটার না, শুধু সেন্টিমিটার হবে। যদি তারা বলে যে ওই যে আয়তক্ষেত্র, ওই যে আপনি কি বলে পাথরটা পাথর দিয়ে মোড়াবেন, এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরের ডাইমেনশন মানে দৈর্ঘ্য প্রস্থ সবই হচ্ছে কত 50। দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, প্রস্থ কত 50 সেন্টিমিটার, তারা বলে দিচ্ছে। এন্ড এবং ইফ দ্য টাকা 50 চার্জ ফর প্লেসিং আ স্টোন ইন দা স্কোয়ার। এখন এই যে বর্গে আপনি প্রত্যেকটা পাথর লাগাবেন, এই প্রত্যেকটা পাথর যদি লাগান তাহলে আপনার যে খরচ হবে প্রতি পাথরের জন্য সেটা হচ্ছে 50 টাকা। তাহলে এই পুরো বড় ক্ষেত্রটা যদি আপনি পাথরে মুড়াতে চান, তাহলে আপনার মোট কত টাকা খরচ হবে আমাদের কাছে সেটা জানতে চাইছে। প্রশ্ন হচ্ছে যে আপনার কি প্রশ্নটা ক্লিয়ার কিনা, সবাই কি আমরা কোয়েশ্চেনটা বুঝতে পারছি? জি স্যার। স্যার, আচ্ছা, তার এখানে মানে কি স্যার এই, স্কোয়ার, স্যার বলেন। এখানে কি স্যার পাথরের কি স্যার দৈর্ঘ্য প্রস্থ এটা 50 সেন্টিমিটার, এটা এটা কি দুইটাই ডাইমেনশন একই মানে রকম কি হবে? জানেন? ডাইমেনশন মানে স্যার, বুঝেন? না স্যার। ডাইমেনশন তো আমি আগেই বলছি, প্রথম দিন ক্লাস শুরু করার সময় তো বলছি, আমরা 2 ডাইমেনশন করি, 1 ডাইমেনশন করে ফেলছি, টু ডাইমেনশন, আচ্ছা, জি স্যার, জি স্যার। তারপরে থ্রি হ্যাঁ হ্যাঁ, বুঝতে ডাইমেনশনে পারছি। যাব। তো ডাইমেনশন মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, যেহেতু আমরা 2 ডাইমেনশন করতেছি, তার মানে এখানে ডাইমেনশন মানে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। যদি আমরা, এটা আমি এর আগের ক্লাসেও বলছি, আপনারা হচ্ছে যে গুরুত্ব দেন না। আগের ক্লাসেও দেখেন আমি বলছি 3 ডাইমেনশন যদি বলি তাহলে আমরা বলবো দৈর্ঘ্য, প্রস্থ এবং কি উচ্চতা, এটা হচ্ছে 3 ডাইমেনশন। বুঝা গেল? এখন এই কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এইখানে আপনি পাথর লাগাবেন কোথায় আমাকে সেটা আগে বলেন। আপনি কোথায় পাথর লাগাইতে চাচ্ছেন? বর্গাকার ক্ষেত্রে স্যার, স্কোয়ারে স্যার, আপ- স্কোয়ারে। আপনি পাথর লাগাইতে চাচ্ছেন হচ্ছে বড় ক্ষেত্রে। তাহলে আপনি যদি বড় ক্ষেত্রে পাথর লাগাইতে চান, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার কি লাগবে? বড় ক্ষেত্রের ক্ষেত্রফল লাগবে, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল লাগবে। জি স্যার। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা। এবার আসেন, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি কি করবেন? বড় ক্ষেত্রের ক্ষেত্রফলকে প্রতিটা পাথরের ক্ষেত্রফল দ্বারা কি করবেন? ভাগ দিবেন। বড় ভাগ ক্ষেত্রের করবো, জি ক্ষেত্রফলকে স্যার। প্রতিটা পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে যেটা পাবেন সেটা কি বলেন তো? মোট পাথর স্যার, মোট পাথর সংখ্যা। সেটা হচ্ছে নাম্বার অফ পাথর, মানে মোট কতগুলি পাথর লাগবে সেটা পেয়ে যাবেন, তাই তো? জি এবার স্যার। আসেন, প্রতিটা পাথরের দাম কত টাকা? 50 টাকা। তার ঠিক মানে ঠিক। এবার আপনি জেনে গেলেন জি স্যার। আপনার টোটাল কস্ট কত। তাহলে দেখেন, আপনার এখানে টোটাল কস্টটা যদি বের করতে চান, টোটাল কস্ট, টোটাল কস্ট যদি জানতে চান, তাহলে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা প্রতিটি পাথরের ক্ষেত্রফল ইনটু প্রতিটা পাথরের দাম কত? 50 টাকা। এটা হচ্ছে আপনার কাজ। তাহলে এখন আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা বের করা। তো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমার জানতে হবে বড় ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত। এখন বড় ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য আবার দেওয়া নাই, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে পরিসীমার সাথে রিলেট করা আছে।
তার মানে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল জানতে গেলে, বড় ক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য জানতে গেলে বড় ক্ষেত্রের পেরিমিটার আর আয়তক্ষেত্রের পেরিমিটার পরস্পর সমান, তারা সেটা বলে দিছে। তার মানে আমার সবার আগে জানতে হবে আয়তক্ষেত্রের পেরিমিটার। পরিসীমা। আয়তক্ষেত্রের যদি পেরিমিটার পাই, পরিসীমা যদি পাই, তাহলে সেই পরিসীমার সমান আমরা বলতে পারবো বড় ক্ষেত্রের পরিসীমা। তো বড় ক্ষেত্রের জি পরিসীমা স্যার। যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তারপরে আমার বড় ক্ষেত্রের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে দেখেন এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে তথ্য দেওয়া আছে। আয়তক্ষেত্রের প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে 3x, দ্যাট মিনস প্রস্থ যা তার 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আমি যদি প্রস্থটা ধরি এক্স, তাহলে আমার দৈর্ঘ্যটা পাবো 3x। এখন এই এক্স এর মান বের করতে গেলে কি লাগবে? ওই পেরিমিটার, ক্ষেত্রফল ইত্যাদি এদের যে চাপটা লাগে তার একটা লাগবে, একটা দেওয়া আছে ক্ষেত্রফল। তার মানে ওইখান থেকে আমি বেস করে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ পাবো, তারপরে আয়তক্ষেত্রে পেরিমিটার পাবো, তারপরে বড় ক্ষেত্রে পেরিমিটার পাবো, তারপরে বড় ক্ষেত্রে এক বাহু পাবো, তারপরে আমি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল পাবো, তারপরে আমার আলটিমেট কাজে যাইতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা। তো আমাদের এখানে ধরে নিতে হবে, লেট আয়তক্ষেত্রের উইথটা আমরা ধরে নিব। উইথ কত? ধরেন এক্স মিটার ধরে নিলেন, কারণ ক্ষেত্রফল মিটারে আছে। তাহলে তার লেন্থ আমরা কি বলবো? লেন্থ নাকি তার 3 গুণ, তার মানে 3x মিটার। এখন এই এক্স এর মান বের করতে গেলে সমীকরণ লাগবে। এখন সমীকরণ কার হয়? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কিত তথ্য দেওয়া থাকলে আমরা বলছি ওই প্রশ্নে দেখবেন হয়তো ক্ষেত্রফল, আর নয়তো পেরিমিটার, আর নয়তো ডায়াগোনাল অথবা আদার সাইড দেওয়া থাকবে। তার মধ্যে কি দেওয়া আছে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দ্যাট মিনস 3x ইন্টু এক্স ইকুয়াল কত? 1200। এখন এটা আমরা ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার সমান 3 দিয়ে ভাগ করলে পাই হচ্ছে 400। এখন উভয় পাশে যদি বর্গমূল করি তাহলে এক্স এর মান আমরা পাই হচ্ছে কত? 20। তো আমি আয়তক্ষেত্র যেটা আছে তার কি পেয়ে গেলাম? প্রস্থটা পেয়ে গেলাম। এখন আপনি কি জানেন আয়তক্ষেত্রের পেরিমিটার এবং বড় ক্ষেত্রের পেরিমিটার পরস্পর সমান। এখন আমরা তাহলে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থটা কি আলাদা করে বলেই রাখি আপনাদের, অথবা এটা না বলেও করা যায়। প্রস্থটা আমরা পেয়ে গেলাম 20 মিটার। পাশাপাশি আমাদের তাহলে লেন্থটা যদি বলি, ওই আয়তক্ষেত্রের লেন্থটা কি হবে? 3x, তার মানে 3 ইন্টু 20। দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি কত? 60 মিটার। এবার আসেন লেট আবার আমরা ধরে নিই সাইড অফ আ স্কোয়ার। এই যে বর্গটা আছে তার এক বাহু ধরে নিচ্ছি আমরা এ মিটার। ফাইন। তাহলে এখন আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দা প্রবলেম কি? বড় ক্ষেত্রে পেরিমিটার, দ্যাট মিনস 4a সমান আয়তক্ষেত্রে পেরিমিটার। আয়তক্ষেত্রে পেরিমিটার মানে কি? 20 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? 60, প্রস্থ কত? 20। তো এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4a সমান আমরা 2 ইন্টু এখানে কত পাই? 80। এখন আমরা 4 দিয়ে যদি কাটি, তাহলে 4 দিয়ে 80 কে কাটলে কত? 20, আর 20 দুগুণে কত? 40 মিটার। এই জায়গায় আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে পাথরটা বসাবেন সেই পাথরের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু 50 মিটারে নাই, সেন্টিমিটারে আছে। এটা ভাই একটু ভালো করে বুঝতে হবে, তার মানে অতিরিক্ত একটা কাজ এখানে আছে। তাহলে আপনি বড় ক্ষেত্রের যে এক বাহুর দৈর্ঘ্য বের হয়েছে সেটা কিন্তু আবার মিটারে বের হয়েছে, ঠিক আছে? তাহলে আপনি আগে পাথরের এই বড় ক্ষেত্রের এক বাহুকে সেন্টিমিটারে কনভার্ট করে তারপরে ক্ষেত্রফল বের করতে যান। আর নয়তো অনেকে ভুল করে ফেলবেন, শূন্য দুইটা কমে যাবে। যে আগে এখন এই 40 দিয়ে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল বের করে ফেলবেন, তারপরে আপনি 100 দিয়ে গুণ করবেন, তাহলে কিন্তু হবে না। তখন আবার 1000 দিয়ে গুণ করতে হবে, সেটা আরেক ঝামেলায় পড়ে যাবেন, মানে 10,000 দিয়ে গুণ করতে হবে। তা না করে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আগে যে কোনো ক্ষেত্রে, এটা না শুধু যে কোনো ক্ষেত্রেই আপনি আগে বাহুকে কনভার্ট করে নেবেন। যদি আমার সেটা সেন্টিমিটার প্রয়োজন হয়, মিটার থেকে নিতে হয়, তাহলে আমি সেটাই করে নেব। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন সেন্টিমিটারে করব? কারণ আমার পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে আয়তক্ষেত্রে বড় ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমি সেন্টিমিটারে বের করব। অথবা পাথরের ক্ষেত্রফল যেটা আছে সেন্টিমিটার, এটা সেন্টিমিটারকে মিটার থেকে কনভার্ট করার চাইতে বরং বড় থেকে ছোটতে যাওয়াটা ভালো। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এ সমান এই 40 মিটার, এটাকে 100 দ্বারা গুণ করে এটাকে মিটার থেকে সেন্টিমিটার নিয়ে আসি। তাহলে আমরা বলতে পারি এখানে বড় ক্ষেত্রের যে এক বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে 4000 সেন্টিমিটার। এবার আমরা ক্ষেত্রফলে চলে যাই, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল।
তো এখানে আমাদের নাও এরিয়া অফ আ স্কোয়ার, সেটা কি? বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার মানে কত? 4000 হোল স্কোয়ার, স্কোয়ার সেন্টিমিটার। তার মানে 4 4 কত? 16, আর শূন্য 3টা আছে, 6টা হয়ে যাবে সেন্টিমিটার। এখন আমরা বলবো অতএব রিকোয়ার টোটাল তাহলে টোটাল কস্ট মানে হলো বর্গের ক্ষেত্রফল কত? প্রতিটা পাথরের ক্ষেত্রফল মানে কি? আহ ওইটা মনে হয় প্রতিটা পাথরের ক্ষেত্রফল। আমার প্রশ্নটার মধ্যে একটু আপনার কাজ আছে, সেটা হচ্ছে এই যে যেটা 50 দেওয়া ছিল সেটা আসলে ডাইমেনশন না বলে এটা উচিত ছিল এরিয়া অফ দা স্টোন। পাথরেরই ক্ষেত্রফল দেওয়া আছে কত? 50। তার মানে ডিরেক্ট পাথরেরই ক্ষেত্রফল দেওয়া আছে কত? 50। এটা বুঝলেন, এটা ডাইমেনশন না বলে পাথরের ক্ষেত্রফল 50। তাহলে প্রতিটা পাথরের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 50 সেন্টিমিটার। আর বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমরা এটা পেলাম এখানে। এখন এটা যেটা বের হবে সেটা হচ্ছে নাম্বার অফ পাথর বের হবে। এখন তাকে যদি আমি প্রতিটা পাথরের কস্ট প্রাইস 50 দিয়ে গুণ দেই, তাহলে টোটাল কত টাকা খরচ হবে সেটা বের হয়ে আসবে। তাহলে আমরা বলতেই পারি আমাদের আসলে খরচটা হচ্ছে কত? এত টাকা। ওদের আনসার আমাদের কি কারো বুঝতে প্রবলেম আছে? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে জি আমরা স্যার। পরে যেতে পারি। স্যার একটা স্ক্রিনশট মারবো স্যার এর আগে। স্যার ওটা ওটা এর আগেরটা স্যার। স্ক্রিনশট নেওয়া শেষ হলে বলবেন। জি স্যার। আসেন তাহলে আমরা নেক্সটে যাই। কি বলছে দেখেন যে দা এরিয়া অফ রেক্টেঙ্গেল ইজ 1200 মিটার স্কোয়ার। একটি আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল 1200 মিটার স্কোয়ার। ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল ইজ রিডিউস বাই 10 মিটার্স, যদি ওই আয়তক্ষেত্র এর প্রস্থটা 10 মিটার কমিয়ে দেওয়া হয়, ইট বিকামস আ স্কোয়ার, তখন এটা একটি বড় ক্ষেত্রে রূপান্তর হয়। ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল, ওই ডায়াগোনাল বের করতে বলছে, অফ দ্য রেক্টেঙ্গেল, ওই আয়তক্ষেত্রটির ডায়াগোনাল বের করতে বলছে। সাপোজ এই হচ্ছে আমাদের একটি আয়তক্ষেত্র। এই যে আয়তক্ষেত্রটি আছে, এই আয়তক্ষেত্র এর এরিয়া দেওয়া আছে 1200 মিটার স্কোয়ার। এখন হচ্ছে লেন্থ অফ দা রেক্টেঙ্গেল ইজ রিডিউস বাই 10 মিটার। কারণ এই আয়তক্ষেত্রটার লেন্থ 10 মিটার কমে গেল। কমে যাওয়ার পরে ইটস বিকাম এ স্কোয়ার, তখন এটা যেটা হয়ে গেল সেটা একটা বড় ক্ষেত্র হয়ে গেছে। ঠিক আছে? তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা ধরেন এক্স ছিল, প্রস্থটা ছিল ওয়াই। তাহলে এক্স হলে আমার আয়তক্ষেত্রে 10 যদি আপনার দৈর্ঘ্য কমে যায়, তাহলে এক্স মাইনাস 10 হবে নতুন যে বড় ক্ষেত্রটা পাইছেন সেই বড় ক্ষেত্রের এক বাহু। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই আয়তক্ষেত্র যখন বড় ক্ষেত্রে কনভার্ট হয়েছে, তখন এই আয়তক্ষেত্রের প্রস্থ যা ছিল ওই বর্গের প্রস্থ কিন্তু তাই ওয়াই রয়ে গেছে। তো যেহেতু এটা একটা বড় ক্ষেত্র, তো বড় ক্ষেত্রের চার বাহু যেহেতু সমান, সুতরাং আমরা বলতে পারি ওয়াই সমান এক্স মাইনাস 10। দেখেন এই সমীকরণটা বুঝছেন কিনা? ওয়াই সমান এক্স মাইনাস 10 বড় ক্ষেত্রের। তো জি এবার স্যার। আমরা ধরে নেই লেট আমাদের এখানে এই বড় ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি না, সেটাই আমরা ধরে নিই। লেট লেন্থ, লেন্থ আমরা এক্স মিটার ধরে নিচ্ছি। তাহলে আমাদের উইথ যেটা সেটা হচ্ছে ওয়াই মিটার। তাহলে আমাদের সমীকরণ চলক যেহেতু দুইটা, সমীকরণ কয়টা লাগবে? দুইটা। তো প্রথম সমীকরণটা কি হতে পারে? প্রথম সমীকরণ যেটা অ্যাকর্ডিং টু দা প্রবলেম, সেটা ক্ষেত্রফলের হতে পারে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান দেওয়া আছে কত?
1200। তো এখান থেকে আমরা একটা চলকের মান বের করে নিই, সাপোজ এক্স এর মানটা বের করে নিলেন, তাহলে 1200 ডিভাইডেড কি ওয়াই, এটাকে আমরা একটা সমীকরণে রেখে দেখি। এবার আরো একটা ইকুয়েশন আমরা দাঁড় করাইতে পারি, কখন? তারা বলে দিচ্ছে ওয়েন, যখন লেন্থ অফ দা rectangle is reduced by 10 meter, then new length সেটা কি হবে x মাইনাস 10। এখন এটা নাকি কি হয়ে যাবে, একটি বড় ক্ষেত্রে রূপান্তর হয়ে যাবে। অতএব আমরা এগেইন আবার বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম কি বলতে পারি, যে বড় ক্ষেত্রের আয়তক্ষেত্র যেটা ছিল ওয়াই এর প্রস্থ আর বড় ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মাইনাস 10, এই দুইটা বাহু পরস্পর সমান, কারণ বড় ক্ষেত্রে চারটা বাহু পরস্পর সমান হয়। এই সমীকরণ থেকে দেখেন আমরা ওয়াই এর মান বের করতে পারি, ওয়াই সমান এক্স এর একটা মান আমরা আগেই বের করছি 1200 মাইনাস ওয়াই। তাহলে এক্স এর রিপ্লেসমেন্ট আমরা বলতে পারি 1200 ডিভাইডেড কত, 1200 ডিভাইডেড এক্স এর মান হচ্ছে 1200 ডিভাইডেড ওয়াই মাইনাস এখানে কত 10। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ওয়াই সমান, আমরা যদি ওয়াই লসাগু নিই তাহলে এখানে 1200 মাইনাস হচ্ছে 10 ওয়াই। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে বজ্র গুণ করে দিব, হ্যাঁ। তো এটা হবে ওয়াই স্কোয়ার, আর ওইটা হবে কি প্লাস 10 ওয়াই, আর এটা হবে মাইনাস 1200। এক লাইনে করে ফেলি, হ্যাঁ, যেহেতু মিডিল টার্ম ব্রেক করতে হবে, শূন্য। এবার আমরা 1200, 3 4 12, 30 এবং 40, তার মানে বিয়োগ করতে হবে ওয়াই স্কোয়ার প্লাস 40 ওয়াই মাইনাস 30 ওয়াই মাইনাস 1200 ইকুয়াল 0। তো তারপরে আমরা আবার কমন নিব, ওয়াই কমন নিলে থাকবে হচ্ছে ওয়াই প্লাস 40 আর মাইনাস 30 যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে ওয়াই প্লাস 40 ইকুয়াল এখানে 0। এখন আবার কমন যাবে ওয়াই প্লাস 40 আর ওয়াই মাইনাস 30 ইকুয়াল 0। তাহলে আমরা এইবার বলতে পারি যে ইদার ওয়াই প্লাস 40 সমান 0 অর ওয়াই মাইনাস 30 সমান 0। তাহলে ওয়াই সমান এখানে মাইনাস 40 আর এখানে ওয়াই সমান হচ্ছে 30। তো আমরা জানি আয়তক্ষেত্রের প্রস্থ কোনোদিন নেগেটিভ হবে না, দ্যাট মিনস মাইনাস 40টা নিব না, অতএব আমাদের ওয়াই এর মান হচ্ছে 30। তো আমরা ওয়াই এর মান পাইছি, এখন আমরা এক্স এর মান বের করতে পারি। কিভাবে বের করব, আমরা এখন বলবো যে ফ্রম ইকুয়েশন 1। ইকুয়েশন 1 এর দিকে তাকায় দেখেন, স্যার এই ম্যাথ কি এমসিকিউ তে আসতে পারে? আসতেই পারে। আমরা রিটেন করাইছি, এখন এমসিকিউ তে যাচ্ছেন কেন? না স্যার, শর্টকাটের সিস্টেমটা মনে আসলে তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, শর্টকাট তো চোখের পলকে এটা করে ফেলা যাবে, একটু মাথা খোলা থাকলে। কত 30, অতএব এক্স এর মান কত 40। তো যেহেতু আমরা এক্স এর মান 40 পাইছি, আমাদের যেহেতু ডায়াগোনাল বের করতে বলছে, তো যারা আমার আগের ক্লাস করছেন ত্রিভুজে তারা সেটা বুঝে গেছেন ডায়াগোনাল আসলে কত হবে, আগে বুঝে গেছেন। যারা একটু অ্যাডভান্স তারা 1200 দিকে বুঝে গেছেন কর্ণ কত হবে। ডায়াগোনাল অফ দা রেক্টেঙ্গেল, সেটা রুট ওভার, আমরা জানি দৈর্ঘ্য স্কোয়ার মানে কত 40 স্কোয়ার প্লাস কি 30 স্কোয়ার। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে 40 স্কোয়ার মানে কত 4 4 16, আর 30 স্কোয়ার মানে হচ্ছে 900, তার মানে 16 9 হচ্ছে 2500,
তাহলে 25-এর বর্গমূল হচ্ছে কত 5, আর 2টা শূন্য হয়ে যাবে, একটা শূন্য। অতএব আনসার হচ্ছে আমাদের 50 মিটার। বোঝা গেল আমাদের ডায়াগোনালের বিষয়টা? ক্লিয়ার? তাহলে আমরা আসসালামু পরে আলাইকুম যাব। স্যার। জি, স্যার ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, স্যার বলেন। আগের পেজটা কি স্যার একটু দেওয়া যাবে? মানে উঠাইতে দেওয়া পারি যাবে, নাই আর কি। দেওয়া যাবে। নেন, আগের পেজ আমরা দিয়ে দিলাম, উঠিয়ে নেন। স্যার ডায়াগোনাল অফ দা কি লেখা এটা আমি বুঝতেছি না স্যার। রেক্টেঙ্গেল, কার ডায়াগোনাল বের করতে বলছে বলেন? রেক্টাঙ্গেল স্যার। তাহলে রেক্টেঙ্গেল হবে। ক্লিয়ার? জি স্যার, শেষ হয়ে গেছে স্যার। পরে আসেন। পরে দেখি কি বলছে তারা, যে দ্য এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 3√3 স্কোয়ার মিটার। একটি সমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফল দেওয়া আছে 3√3 মিটার, অ্যান্ড ডায়ামিটার অফ দ্য রেক্টেঙ্গেল, কি বলছে, ডিটারমাইন দ্য এরিয়া অফ আ সার্কেল ইনস্ক্রাইব উইদিন ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেলের ভিতরে আমাদের একটি বৃত্ত অঙ্কন করা আছে। সাপোজ এ হচ্ছে আমাদের একটি সমবাহু ত্রিভুজ। তো এই সমবাহু ত্রিভুজের ভিতরে একটি বৃত্ত অঙ্কন করা আছে। এই হচ্ছে সমবাহু ত্রিভুজ, এর ভিতরে একটি বৃত্ত অঙ্কন করা আছে। এখন তারা বলতেছে যে ডিটারমাইন দ্য এরিয়া অফ এ সার্কেল ইনস্ক্রাইব উইদিন দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, যেটা কিনা সমবাহু ত্রিভুজের ভিতরে অঙ্কন করা আছে, তার এরিয়াটা কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। এখন আপনাদের মনে পড়ে কিনা যে আমি আগের ক্লাসে কি লিখে দিছি কিনা, যে সমবাহু ত্রিভুজের ভিতর যদি বৃত্ত অঙ্কন করা থাকে তাহলে ওই বৃত্তের রেডিয়াস বের করার সূত্র কি লিখে দিছিলাম? হ্যাঁ, না স্যার, না স্যার। দেখেন, সমবাহু ত্রিভুজের ভিতরে যদি বৃত্ত অঙ্কন করা থাকে তাহলে রেডিয়াস বের করার সূত্র সেটা হচ্ছে a/2√3। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে বৃত্তের ভিতর যদি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা থাকে, বৃত্তের ভিতর যদি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা থাকে, তখন ওই যে বৃত্তটি আছে তার রেডিয়াস, এর সূত্র হচ্ছে a/√3। এই দুইটা জিনিস মাথায় রাখবেন আমাদের কঠিন ম্যাথ গুলো সহজে করার জন্য। এবার আসেন আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। হিয়ার আমাদের এখানে বলতেছে যে এরিয়া দেওয়া আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া দেওয়া আছে, এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো সেটা বলা আছে 3√3 স্কোয়ার মিটার। তো এখন আসেন আমরা একটু ধরে নেই যে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই যে আমরা বৃত্তের এরিয়া যদি বের করতে চাই, তাহলে বৃত্তের এরিয়া হচ্ছে πr²। তাহলে আমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আর এর মানটা বের করতে হবে। তো আর এর মান বের করতে গেলে আমার একটা সমীকরণ লাগবে, এই হচ্ছে সেই সমীকরণটা, যে রেডিয়াস সমান a/√3। তাহলে আর এর মান বের করতে গেলে সবার আগে আমার লাগবে হচ্ছে ওই যে সমবাহু ত্রিভুজ আছে তার এক বাহুর দৈর্ঘ্য কত সেটা আগে জানতে হবে। তো সেই এক বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আবার সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল দেওয়া আছে, এই ক্ষেত্রফলের সমীকরণ দাঁড় করে দাও। তারও আগে সমবাহু ত্রিভুজের এক বাহুটা ধরে নিতে হবে, লেট সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল।
সেটা আমরা ধরে নিচ্ছি ধরেন এ মিটার, যেহেতু ক্ষেত্রফল স্কোয়ার মিটার আছে। অতএব অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কারো কি মনে আছে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার সমান কত? 3√3, এটা বলে দেওয়া আছে। এখন আপনি উপরে উপরে √3 কেটে দিতে পারেন, তাহলে এখানে আর গুণ করলে একটু শর্ট করি, স্কোয়ার সমান আমরা লিখতে পারি 4 × 3। আলটিমেটলি আমরা উভয় পাশে বর্গমূল করলে এ সমান আমরা বলতে পারি 2√, আশা করি বুঝতে পারবেন যে 2√3 আমরা কিভাবে লিখছি। এটা কি ধরতে পেরেছেন? স্কোয়ার। এবার এবার আমরা একটা নোট লিখতে হবে, সেটা কেমন? when যখন a circle is inscribed into an equilateral triangle, যখন একটি বৃত্ত একটি অঙ্কিত থাকে একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভিতর, দেন তখন রেডিয়াস সমান সূত্রটা হয় আমরা বলছি a/2√3। সো আমরা বলতেই পারি এই যে আমাদের রেডিয়াস, এটা সমান a/2√3, আর এর মান আমরা পাইছি 2√3, আর নিচে তো 2√3 আছে। তাহলে এইগুলো যদি আমরা ভাগ করে দেই তাহলে আর এর মান পাই হচ্ছে 1। তো আমরা এখন বলতে পারি অতএব রিকোয়ার এরিয়া, এখানে বলি জায়গা আছে, রিকোয়ার এরিয়া অফ দা সার্কেল, সেটা কি πr², আর আর এর মান আমরা কত পেয়েছি? 1 পেয়েছি। দ্যাট মিনস পাই স্কোয়ার মিটার। পাই স্কোয়ার মিটার, এটাই হবে আমাদের আনসার। আমরা কি বুঝতে পেরেছি ভাই? কি কথা বলেন? ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখেন পরে আর একটা কোশ্চেন হচ্ছে, যেটা কিনা 2 নম্বর সূত্রটা আমরা ব্যবহার করব এই চিত্রের ক্ষেত্রে। এই চিত্রটা ব্যবহার করব, রেডিয়াসের সূত্র এটা ইউজ করব। সেটা আপনারা নিজেরা করবেন ঠিক একইভাবে, একই প্রসিডিওরে। বলা আছে an equilateral triangle is inscribed into a circle radius 10, তাহলে find the area of the triangle। এটা আপনাদের কাজ থাকবে, হ্যাঁ, আপনারা করবেন এটা। আমি লিখে দিয়েছি যে এবার বৃত্তের ভিতর কি হবে? সমবাহু ত্রিভুজ হবে, ঠিক আছে, যার রেডিয়াস আর সমান হবে a/√3। এটা দিয়ে করে ফেলবেন। ওকে, তাহলে আমরা নেক্সটে আসি, কি বলছে দেখি, যে a square is inscribed inside a circle, একটা স্কোয়ার মানে বর্গকে এটা অঙ্কন করা আছে কোথায়? একটি বৃত্তের ভিতর। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার, তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কত? ইফ যদি দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 10 সেন্টিমিটার স্কোয়ার, ওই যে বৃত্তটা আছে ওই বৃত্তটা রেডিয়াস যদি 10 সেন্টিমিটার হয়, তার মানে আ স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইনসাইড আ সার্কেল। তো সাপোজ এই ধরেন হচ্ছে আমাদের একটি বৃত্ত, তো এই বৃত্তের ভিতর একটি বর্গ অঙ্কন করা আছে, বৃত্তের ভিতর একটি বর্গ অঙ্কন করা আছে, এই হচ্ছে বৃত্তের ভিতর অঙ্কিত বর্গ। আর তারা বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার, এই বর্গের ক্ষেত্রফল কত? তাহলে বর্গের ক্ষেত্রফল বের করতে গেলে বর্গের এক বাহু দৈর্ঘ্য আগে জানতে হয়।
এবং তারা বলছে ইফ যদি রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 10 সেন্টিমিটার, দ্যাট মিনস এই যে বৃত্তটা বৃত্তটি আছে তার রেডিয়াস দেওয়া আছে কত, 10। তাহলে রেডিয়াস যদি 10 হয় তাহলে ডায়ামিটার দ্যাট মিনস 2r সমান কি হওয়া উচিত, 20 হওয়া উচিত। এবার আসেন, এখানে একটি সমকোণী ত্রিভুজ আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমরা এই জিনিসটা বুঝতে পারছি কিনা যে বৃত্তের ভিতর অঙ্কিত বর্গ এর বর্গের কর্ণ এবং বৃত্তের যে ব্যাস এরা পরস্পর সমান। ঠিক আছে? তো এখান থেকে আসলে আমরা এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। আর আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু সেটা দেখি। আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রেডিয়াস দেওয়া আছে। ঠিক আছে। এই ভাই মিউট করেন। 10 সেন্টিমিটার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ধরে নিই লেট সাইড অফ দ্য স্কোয়ার, সেটা আমরা এ ধরে নিলাম, হ্যাঁ, এ মিটার সেন্টিমিটার। ফাইন। এবার আসেন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ওয়েন কি, যখন আ স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইনটু আ সার্কেল, দেন the diameter of the circle and diagonal of the square both are equal। তার মানে আমরা এখন বলতেই পারি যে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম ডায়ামিটার 2r সমান 2√a। এখন এখান থেকে আমরা চাইবে ঘুরায় লিখি, যেহেতু আমি এর মান বের করবো তাহলে ডায়াগোনালটা আগে লিখি। √2a সমান 2r, অতএব a সমান 2 ইন্টু 10 আর √2 নিচে লিখলাম। এবার আমরা একটু কাটাকাটি করে ছোট করব। এই 2 কে আমরা লিখতে পারি কি, √2 ইন্টু √2 ইন্টু 10, আর নিচে একটি √2 কেটে দেই, তাহলে আমরা a সমান বলতে পারি 10√2। অতএব রিকোয়ার এরিয়া অফ দ্য স্কোয়ার সেটা হচ্ছে 10√2 হোল স্কোয়ার। তার মানে কত হবে, 100 ইন্টু 2, তার মানে 200 স্কোয়ার মিটার। তাহলে আনসার 200 স্কোয়ার মিটার। ডান। ঠিক আছে ভাই, আমরা বুঝতে পেরেছি। স্যার এখানে কি লেখাটা স্যার লিখতে হবে স্যার? লেখাটা লিখতে হবে, এমনি তো ম্যাথটা ছোট, আপনি যদি তার কেন কি কারণে সমান সেটা যদি না বলেন তাহলে একটু বেশি বেশি শর্ট হয়ে যায়, সেজন্য একটু লিখতে হবে। পরে আসি। বলছে যে a rhombus has an area of 120 মিটার স্কোয়ার
একটা রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে 120 মিটার স্কোয়ার এন্ড এবং দ্য লেন্থ অফ ইটস ওয়ান ডায়াগোনাল ইজ 110 মিটার এবং তার একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। ক্যালকুলেট দ্য পেরিমিটার অফ দ্য রম্বস। তো রম্বসের পরিসীমাটা কত? সাপোজ এই হচ্ছে আমাদের একটি রম্বস। আমরা জানি যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণেই সমকোণ নয়, সেটাই হচ্ছে কি রম্বস। এবং কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে 4টি সমকোণী ত্রিভুজ আছে। এই রম্বসের যা দেওয়া আছে তা হচ্ছে এরিয়া 120, আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তার একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ডায়াগোনাল 1, সাপোজ 10 দেওয়া আছে। এখন পেরিমিটার বের করতে হবে। তো রম্বসের পেরিমিটার মানে হচ্ছে 4a। তাহলে আমাদের ওই রম্বসের এক বাহুর দৈর্ঘ্যটা কত, ফার্স্ট অফ অল এইটা আমাদের জানতে হবে। তো আমরা সলিউশন এখানে আমাদের ধরে নেই, কি ধরে নিব, আমাদের রম্বসের এক বাহু যেটা সেটা জানি না, সাইড অফ দা রাম্বাস কত, এ মিটার। এবার আসেন কি কি তথ্য দেওয়া আছে। Here, এখানে এরিয়া দেওয়া আছে 120 মিটার স্কোয়ার এবং ডায়াগোনাল দেওয়া আছে, সাপোজ D1 এর মান দেওয়া আছে 10 মিটার। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়াগোনাল D2 যেটা সেটার মান কত সেটা নির্ণয় করব। তারপরে আমরা আহ তার এক বাহু আসলে নির্ণয় করতে পারবো। তো D2 যেটা নির্ণয় করব সেটা হচ্ছে এই রম্বসের যে ক্ষেত্রফল দেওয়া আছে সেটা দিয়ে, অ্যাকর্ডিং টু দা প্রবলেম। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2, সেটা সমান দেওয়া আছে 120। তো এখান থেকে হাফ ইন্টু D1 ধরেন 10, তাহলে D2 যেটা সেটা জানি না 120। এখন এই সমীকরণটা যদি আমরা সলভ করি তো 0 0 আপনি কেটে দেন আর 12 দুগুণে 24, তাহলে ডায়াগোনাল 2 যেটা সেটা সমান আমরা বলতে পারি 24। এখন একটা জিনিস খেয়াল করি, আমরা এর আগে অনেকবার বলেছি যে এখানে যে 4টি সমকোণী ত্রিভুজ হয়, হ্যাঁ, এই রম্বসের 4টি যে সমকোণী ত্রিভুজ হলো, এই 4টি সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা ত্রিভুজের অতিভুজ হলো ওই রম্বসের এক বাহু। এখন এখানে আমরা পিথাগোরাস করে করব যে কোনো একটা ত্রিভুজকে ধরে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়াগোনাল 1 এবং ডায়াগোনাল 2 এদের অর্ধেক আগে বের করতে হবে। এই যে ও এ বাহুটা এটা হলো ডায়াগোনাল 1 এর হাফ, তাহলে ও এ সমান আমরা বলতে পারি ডায়াগোনাল 1 এর হাফ অংশ। তার মানে 10 ছিল তাই না, তাহলে 10 ইন্টু হাফ, তার মানে 5 মিটার। এবং আরেকটা আমরা যদি বলি ওডি, যদি ওই ত্রিভুজটা ধরে কাজ করি তাহলে সেটা হবে ডায়াগোনাল 2 এর অর্ধেক, তার মানে 24 এর অর্ধেক। যদিও যারা আমার আগের ক্লাসগুলো সমকোণী ত্রিভুজে করছেন তারা কিন্তু জানেন 4 এবং 52 এটা আনসার, 5 12 13। এবার আসি ইন ত্রিভুজ এ ও ডি, এই যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজের আমরা এডির মান বের করতে চাই। তো এডির মান বের করতে গেলে আমাদের ও স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, তাহলে আমাদের সেটা হবে হচ্ছে বা 5 স্কোয়ার আর এটা হচ্ছে কত 12 স্কোয়ার, তার মানে 25 এবং 144, তাহলে কত হবে 169, যেটা হবে 13। অতএব সাইড অফ the rhombus
এ সমান আমরা 13 পেয়ে গেলাম। রিকোয়ার পেরিমিটার, সেটা হচ্ছে 4a ইন্টু 13, তার মানে 52 মিটার। 4 52 মিটার। আমরা কি নিতে পেরেছি? ক্লিয়ার? কি বলেন? জি স্যার, ক্লিয়ার। পরে যাই তাহলে। স্যার পরে দেখেন। স্যার স্যার এর অঙ্কটার মধ্যে কি ডায়াগোনাল কি কমপক্ষে দুটো বের করতে হবে? হ্যাঁ, ডায়াগোনাল কি কমপক্ষে দুটো বের করতে হবে? আপনি বলেন কমপক্ষে শব্দটা ইউজ করলেন কেন? না, একটা করলে কি হতো? তাহলে ডায়াগোনাল কি একের দুইয়ের অধিক আছে নাকি? একটা করলে কেমন করে হবে আপনি আমার বলেন। ওই যে রম্বসের যে ত্রিভুজটা পাইছেন, ত্রিভুজের অতিভুজ ব্যতীত বাকি দুইটা বাহু কি ছিল? রম্বসের দুই কর্ণের অর্ধেক ছিল না? কে? না, আমি তো জানতে চাই, এখানে স্যার চারটা না ডায়াগোনাল, এখানে দুটো বের করছি, মানে দুটো দিলে চারটা হয়ে যাবে। ডায়াগোনাল তাই তো, চারটা ডায়াগোনাল তাই তো। হ্যাঁ, চারটা ডায়াগোনাল কিভাবে হয় ভাই? আমি আমার ক্লাসগুলো ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে করেন। ডায়াগোনাল কি এটা জানেন? আমি বলছি কখনো? খন্ড স্যার। কর্ণ তো বাংলা, এটা সংজ্ঞাটা কি? চতুর্ভুজের এই যে আয়তক্ষেত্র, মিলিত হয় না? এই যে রম্বসটা আছে, এই রম্বসের শীর্ষবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা হচ্ছে কর্ণ। তাহলে এই একটা শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু, তাহলে এই হচ্ছে একটা ডায়াগোনাল। এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই হচ্ছে তার অপর ডায়াগোনাল। তাহলে একটা রম্বসের দুইটা ডায়াগোনাল। এখন আপনার এখানে তো বের করতে গেলে, আমার তো রিটেন করতে গেলে দুইটা ডায়াগোনালের তথ্যই জানতে হবে। দুইটা ডায়াগোনালের তথ্য না জানলে তো আমি এই যে ও এ এই অংশটুকু, এটা তো একটা ডায়াগোনালের অর্ধেক অংশ, ওডি এটা তো আরেকটা ডায়াগোনালের অর্ধেক অংশ, সেটা না জানলে তো আমি স্যার, কখনোই সমাধান করতে পারবো না। অর্ধেক অংশকেই ভাববে একটা ডায়াগোনাল স্যার। অর্ধেক হ্যাঁ, অংশকেই একটা ডায়াগোনাল ভাবছে। অর্ধেক অংশকেই একটা ডায়াগোনাল ভাবছে পুরো। বুঝি নাই। জি স্যার, এখন বুঝলাম স্যার, এখন স্যার। থ্যাংক ইউ আর স্যার। অর্ধেক অংশকে সে পুরো একটা ডায়াগোনাল ভাববে, সে ও ভাবছে আচ্ছা কি আচ্ছা, টোটাল এইভাবে চারটা চারটা ডায়াগোনাল বলতেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি। যাই হোক, ডায়াগোনাল চারটা না রে ভাই, ওগুলো অর্ধেক অংশ। যাই হোক, এটা আমার এমসিকিউ করতে গেলে তো ভাই চোখের পলকে অ্যান্সার হবে, তাই না? কারণ কিভাবে করবেন সেটা আমি আপনাদের বলছি। এখানে 10 আছে, তার মানে অর্ধেক 5, তাহলে 5 12 13, তাহলে 4 52 শেষ। এখানে দেখেন কি বলছে, এ বি সি ডি ইজ আ স্কোয়ার। এই যে এ বি সি ডি, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। ওয়ান অফ ইটস সাইড এ বি ইজ অলসো আ কর্ড অফ দ্য সার্কেল অ্যাজ শোন ইন দ্য ফিগার। এই যে এ বি বাহুটা দেখতে পাচ্ছেন, এটা এই যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, তার একটি জ্যাও বটে। তো বৃত্তের জ্যা তো আমরা জানি, বৃত্তের পরিদস্থ বা বৃত্তস্থ যে কোনো দুই বিন্দুর সংযোগ সরলরেখা হচ্ছে জ্যা। তার মানে এ বি কিন্তু এই বৃত্তের দুইটা বৃত্তস্থ বিন্দু এবং তাদের সংযোগ সরলরেখা এ বি একটা জ্যাও বটে। এখন বলতেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। এটা হচ্ছে আপনার সমকোণের সাইন, হ্যাঁ, এটা একটু ভুল আছে। এখন তারা যেটা বলতেছে সেটা হচ্ছে আমাদের এখানে এই যে বড় ক্ষেত্রটা আছে, এই বড় ক্ষেত্রটির এ, ক্ষেত্রফল কত। তো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল জানতে গেলে বড় ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য যেভাবে হোক আমাদের জানতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন কি কি তথ্য দেওয়া আছে, আমরা সেটা একটু লিখি। Yes, এখানে আরেকটা বিন্দুর নাম আছে ও। তো এটা একটা সমকোণী ত্রিভুজ কিন্তু, হ্যাঁ, ওই চিহ্নটা বলে দিবে, এখানে চিহ্নটা ঠিক মতো দিতে পারে নাই। ও এ সমান 3 দেওয়া আছে এবং ও বি সেটা সমানও কি দেওয়া আছে 3। তো এখানে দেখেন, আমরা একটা ত্রিভুজ ধরে কাজ করব, সেই ত্রিভুজ ধরে কাজ করে এবির মান বের করবো, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাই আমরা বলবো ইন ত্রিভুজ এ বি ও, এই যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজের এ বি সমান, এ বি সমান আমরা কি বলবো, পিথাগোরাস অনুযায়ী রুট ওভার
ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 9 + 9 স্কোয়ার রুট 8। তো দেখা যাচ্ছে এ বি যেটা, সেটাই হচ্ছে ওইখানে বর্গ যেটা আছে, এই বর্গের এক বাহু। অতএব রিকোয়ার ডিরেক্ট বলতে পারি এরিয়া অফ দা স্কোয়ার, সেটা হচ্ছে বাহু স্কোয়ার। তার মানে আমরা √18 হোল স্কোয়ার, তার মানে কত, 18 স্কোয়ার ইউনিট। ঠিক আছে, শেষ হলে আমরা পরে যেতে পারি। জি স্যার। এখানে দেখেন রেক্টেঙ্গেল PQRS ইজ ইনস্ক্রাইব ইন আ সার্কেল। একটা আয়তক্ষেত্র একটা বৃত্তের ভিতর অঙ্কন করা আছে। সাপোজ এই হচ্ছে আমাদের সেই আয়তক্ষেত্রটি, সরি, এই হচ্ছে আমাদের সেই বৃত্তটি। এই বৃত্তের ভিতর একটা আয়তক্ষেত্র অঙ্কন করা আছে। এই হচ্ছে আমাদের ABC আয়তক্ষেত্র। ABC না, তারা বলে দিচ্ছে PQR এবং S। এখন বলতেছে যে and PQ সমান 6, তার মানে এই বাহুটার মান দেওয়া আছে 6। if the area of the rectangle region is 48, এই যে আয়তক্ষেত্রটা আছে, এই আয়তক্ষেত্রের এরিয়া তারা বলে দিচ্ছে 48। এখন বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কুলার রিজিয়ন। তাহলে এই যে বৃত্তটা আছে, বৃত্তের ক্ষেত্রফলটা কত আমাদের কাছে চাওয়াটা হচ্ছে এটা, দ্যাট মিনস পাই আর স্কোয়ার। তো এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে আমার এই পায়ের আর এর মান রেডিয়াসটা আগে লাগবে। তো খেয়াল করে দেখেন, আমরা জানি বৃত্তের ব্যাস এবং আয়তক্ষেত্রের কর্ণ পরস্পর সমান। তো আয়তক্ষেত্রের প্রস্থটা জানি, তাহলে আমাদের দৈর্ঘ্যটা কি হবে? ওই 6 দিয়া ভাগ করলে 48কে আপনি পেয়ে যাবেন, 6×8 = 48। তার মানে আমার দৈর্ঘ্যটা কত হবে? 8। তাহলে আমরা খুব দ্রুত কিন্তু বের করতে পারি। এটা 6, এটা 8 হলে 4 দিয়া ভাগ যায়, 2 দিয়া ভাগ যায় 4, 2 দিয়া ভাগ গেলে 3, তাহলে 3, 4, 5, তাহলে 5-এর দ্বিগুণ কত? 10। তার মানে রেডিয়াস কিন্তু আমাদের 10। তাহলে 2r সমান আমরা 10 বলতে পারি, অতএব r এর মান আমরা 5 বলতে পারি। অতএব 25 পাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বুঝছেন কিছু? এখন কি আমার বলেন এটা একটু করায় দিতে হবে কিনা? করায় পারবো দিতে স্যার। হবে? পারবো স্যার, লাগবে না। পারবেন না? জি স্যার। তো এটা আমরা একটু স্কিপ করি। আসেন তাহলে, ম্যাথ কিন্তু আনসার বলে দিছি 25। হ্যাঁ, শেষ। এইটা আসি কি বলছে, আ ম্যাক্সিমাম সাইজ রেক্টেঙ্গুলার প্লেগ্রাউন্ড, একটি সবচেয়ে বড় আয়তাকার খেলার মাঠ, ইজ মেড উইদিন স্কোয়ার স্পেস। একটা বৃত্তাকার স্পেসের উপর আপনি যদি একটি কি অঙ্কন করেন, একটি আয়তক্ষেত্র অঙ্কন করেন, রেডিয়াস 2√41, যার ব্যাসার্ধ হচ্ছে 2√41। ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য প্লে গ্রাউন্ড। ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত সেটা জানতে চাইছি। ইফ যদি ইটস লেন্থ এন্ড উইথ আর ডিস্ট্রিবিউটেড ইন দা প্রপোর্শন 4:5, ওই যে আয়তক্ষেত্রটা তার দৈর্ঘ্য এবং প্রস্থ কি হবে সেটা কিন্তু তারা বলে দিছে। দৈর্ঘ্য প্রস্থটা 4:5 দৈর্ঘ্য এবং প্রস্থ।
তাহলে এ হচ্ছে একটি বৃত্তাকার রিজিয়ন। এই বৃত্তাকার রিজিয়নের ভিতরে একটি আয়তাকার খেলার মাঠ আছে। তো খেলার মাঠটা আমরা এভাবে আঁকবো, কারণ দৈর্ঘ্যটা ছোট রাখছে তো প্রস্থটাকে বড় রাখছে, তাই আমরা এভাবে অঙ্কন করবো। এবং সেটার অনুপাত দেওয়া আছে, আমাদের আলাদা করে ধরা দরকার নেই। এটা যদি আমরা 4 বলি, আর তাহলে এটা আমাকে বলতে হবে 5x, যেহেতু অনুপাত 4:5 দেওয়া আছে। এখন আমাদের কাছে জানতে চাইছিল কি, সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য প্লেগ্রাউন্ড। এই যে আয়তক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল বের করতে বলছে, তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য জানতে হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি আমরা বলি, তাহলে এখানে 4x ইন্টু কি 5x, তাহলে 4×5 কত, 20x²। এটাই আপনার কি এরিয়া হওয়ার কথা। তো যাই হোক, আমাদের এক্স এর মানটা লাগে। তো এখানে আমরা একটু ধরে নিব, লেট লেন্থ 4x মিটার, উইথ 5x মিটার। তাহলে এখানে দেওয়া আছে আমাদের কি, এই বৃত্তটার রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াস 241 দেওয়া আছে। তাহলে ডায়ামিটার কি হবে, ডায়ামিটার হবে 441। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ দিয়ে আমরা করে থাকি। তো এখানে আমরা বলতে পারি যে আমাদের ডায়াগোনালটা দেওয়া আছে, তো ডায়াগোনালের সূত্র অনুযায়ী আমরা কাজ করতে পারি, অথবা পিথাগোরাস করতে পারি। অ্যাকর্ডিং টু দা পিথাগোরাস আমরা অতিভুজ স্কোয়ার, দ্যাট মিনস 4√4x² 5x হোল স্কোয়ার সমান 441 হোল স্কোয়ার। তাহলে 4×4 16x², 25x², 4×4 16 ইন্টু 41। তাহলে যোগ করলে কত, 41x², 16 ইন্টু 41, 41 কাটা গেলে x এর মান 4×4 16। অতএব রিকোয়ার এরিয়া অফ দা সার্কেল বলছে না, কার এরিয়া বের করতে বলছে, ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য প্লেগ্রাউন্ড। তাহলে সেটা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে 4x ইন্টু 5x, তার মানে 4×5 20x², তাহলে 20 ইন্টু 4 হোল স্কোয়ার, তাহলে 20 ইন্টু মানে x এর মান কি 4 পাইছি না, 4×4 16, হ্যাঁ 4, 320। তাহলে এটা হচ্ছে 16, 16×2 = 32, 320 মিটার স্কোয়ার। ওকে, এই জিনিসগুলো কিন্তু একই, খুব যে আমরি কঠিন সেগুলো না, আগের ক্লাসগুলো করলে এগুলো নিজেরাই পারার কথা। আমরা কি পরে যাব? জি স্যার। আচ্ছা, জি স্যার। পরে দেখেন কি বলছে, যে আর রেক্টেঙ্গুলার park 60 meter long and 40 meter wide has two concrete cross running in the middle of the park. তারা বলতেছে যে একটি রেক্টেঙ্গুলার পার্ক, সাপোজ এ হচ্ছে আমাদের একটি আয়তাকার পার্ক। এই আয়তাকার পার্কের যে দৈর্ঘ্যটা সেটা তারা বলে দিছে 60, এবং প্রস্থ যেটা সেটা বলে দিছে 40। 60 এবং 40 বলে দিছে।
এখন বলতেছে যে হ্যাজ টু কংক্রিট ক্রস রুট। এই আয়তকার মাঠে নাকি দুইটি ক্রস রুট আছে মিডিল বরাবর, ইন দা মিডিল বরাবর। তাহলে সাপোজ এই হচ্ছে দৈর্ঘ্য বরাবর একটি রাস্তা তাদের ভারসাম্যতে, দৈর্ঘ্য বরাবর একটি রাস্তা, ঠিক আছে, এবং এই হচ্ছে আরেকটি প্রস্থ বরাবর রাস্তা। কেমন? তারপরে বলতেছে যে এন্ড এবং রেস্ট অফ দা পার্ক, এবং বাকি যে জায়গাটুকু থাকে পার্কের, এই যে এই অংশটুকু, এই অংশটুকু, বাকি যে জায়গাটুকু থাকে পার্কের, এই অংশটুকু হ্যাজ বিন ইউজ এজ এ লন, তৃণভূমি হিসেবে ব্যবহৃত হয়। দ্য এরিয়া অফ দ্য লন ইজ 2109 স্কোয়ার মিটার। এই চার অংশের যে তৃণভূমি, সেই তৃণভূমির এরিয়া দেওয়া আছে, লনের যে এরিয়াটা সেটা তারা বলে দিছে 2109 স্কোয়ার মিটার। হোয়াট ইজ দ্য উইথ অফ দ্য রুট? তাহলে এই যে রাস্তাটা আপনি পাইলেন, এই রাস্তাটার প্রশস্ত কত সেটা জানতে চাইছে। এই রাস্তাটার প্রশস্ত কত? তো রাস্তার প্রশস্ত কত সেটা আমি জানি না, ধরে নিলাম এক্স মিটার রাস্তার প্রশস্ত। ফাইন, তাহলে আমার একটা সমীকরণ দাঁড় করাইতে হবে। প্রশ্ন হচ্ছে সমীকরণটা আমরা কার দাঁড় করাবো, কারণ এক্স এর মান বের করতে গেলে তো আমার সমীকরণ লাগবে। তো সমীকরণটা কার দাঁড় করাবো সেটা হচ্ছে আমাদের এখানে মূল প্রশ্ন। তো সে যাই হোক, আমরা আসলে সমীকরণ যেটা দাঁড় করাবো সেটা হচ্ছে এই যে রাস্তাটা আছে, এই রাস্তার ক্ষেত্রফলের ইকুয়েশন দাঁড় করাবো। এই যে দুই প্রকারের রাস্তা আছে দুই দিক দিয়ে, এই রাস্তার ক্ষেত্রফলের ইকুয়েশন দাঁড় করাবো। তো রাস্তার ক্ষেত্রফল আমরা পাবো কিভাবে? পুরো বাগানের ক্ষেত্রফল থেকে তৃণভূমির ক্ষেত্রফল বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পাবো। দ্যাট মিনস পুরো বাগানের ক্ষেত্রফল কি? 60 × 40। এই বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা তৃণভূমির ক্ষেত্রফলটা বিয়োগ করি, তার মানে 2400 থেকে যদি আমরা 2109 বিয়োগ করি, কত থাকে বলেন? যেটা থাকবে সেটাই হচ্ছে কি রাস্তার ক্ষেত্রফল। কত আসে বলেন? 1 291 দুশো 7 291 297, এটা হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল। মোট দুই দৈর্ঘ্য বরাবর রাস্তা এবং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। এখন আমি যদি আপনাদের একটু দেখে বলি, হ্যাঁ, 291 হয়। 91 ঠিকই তো আছে 91 আচ্ছা যাই হোক, আমিও তো এক চিন্তা করতেছিলাম 97 বলে। যাই হোক, তাহলে আমরা যেটা এই যে রাস্তার ক্ষেত্রফলটা পেয়েছি, এই রাস্তার ক্ষেত্রফলটা আমরা একটু আপনাদের বের করে বোঝাই। ধরেন এই যে দৈর্ঘ্য বরাবর রাস্তাটা, এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য বরাবর রাস্তা। দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্যটা কত? 60, প্রস্থটা কত? এক্স। দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কি? 60x প্লাস এ হচ্ছে আমাদের প্রস্থ বরাবর রাস্তাটি। প্রস্থ বরাবর রাস্তা প্রস্থ এক্স, দৈর্ঘ্য এক্স এবং প্রস্থটা আমি কি 40, তাহলে 40x। এই দুইটার যোগফল হয়তো 291, এটা কি? এখানে একটু মাথায় রাখবেন, যখন দৈর্ঘ্য স্যার বরাবর প্রস্থ রাস্তাটা আপনি বরাবর পিচ ঢালাই করছেন, আবার প্রস্থ বরাবর রাস্তাটিকে যখন পিচ ঢালাই করছেন, তখন এই যে জায়গাটা এটা ওভারল্যাপিং হয়ে গেছে, মানে দুইবার এখানে আপনি পিচ ঢালাই করে ফেলছেন। তাহলে এই যে জি স্যার বর্গাকৃতির জায়গাটা, এটা একবার আপনাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে রিয়েল রাস্তার ক্ষেত্রফল, এবং সেটাই করতে হবে। আর মূল শিখার জায়গাটা আসলে এখানেই। এইবার ঠিক আছে, ওকে, আমাদের সব কাজ শেষ, এখন জাস্ট ইকুয়েশন তার করে হয়। লেট
মাইনাসটা আমরা কমন নিয়ে নিই। হুম। 291 দুইটা উৎপাদক ভিউ যোগ করে 100 হইতে হবে। কারণ রাস্তার প্রস্থ কোনোদিন বাগানের দৈর্ঘ্যের চাইতে বড় হতে পারে না। ঠিক আছে, বুঝছেন? সবাই ক্লিয়ার? জি স্যার। স্যার ওখানে এইখানে কোনো ব্যাখ্যা লেখা লাগবে স্যার, না ওইভাবে দিয়ে দিলেই হবে? কোনো কিছু ব্যাখ্যা দরকার নাই, ব্যাখ্যা দিলেও মার্ক পাবেন, না দিলেও মার্ক কম পাবেন না, কারণ এত সময় তো পাবেন না জি স্যার। ব্যাখ্যা দেওয়ার। জি স্যার। আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে দিবেন, সমস্যা নেই। আর সেই ব্যাখ্যাটা তো আমরা বলেই দিলাম যে এটা এই কারণে এটা হতে পারে না। তাহলে আমরা নেক্সটে যেতে পারি। ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ, শুধু ইম্পর্টেন্ট না, অনেক ইম্পর্টেন্ট। A circular garden is surrounded by a road. একটা বৃত্তাকার বাগান, তার চতুর্দিক দিয়ে রাস্তা আছে। If the outer circumference of the route is greater than the inner circumference by 88, বাহিরের পরিসীমা এবং ভিতরের পরিসীমার পার্থক্য যদি 88 হয়, তাহলে হোয়াট ইজ দ্য উইথ অফ দ্য রুট, তাহলে হোয়াট ইজ দ্য উইথ অফ দ্য রুট, তাহলে রাস্তাটার প্রশস্ত কত। ধরেন এই হচ্ছে আপনার একটা বাগান, তো তার চতুর্দিক দা কি আছে, একটি রাস্তা আছে। এখন তারা বলতেছে যে আপনার ভিতরের রাস্তা, ভিতরের যে প্রস্থ, ভিতরের যে রেডিয়াস, তারা বলতেছে যে ইফ দ্য আউটার সার্কামফারেন্স এন্ড ইনার সার্কামফারেন্সের যে পার্থক্য, তাহলে ভিতরের রেডিয়াসটা ধরেন স্মলার আর, আর রাস্তা সহ যেটা বাগান, এটা রেডিয়াসটা ধরেন ক্যাপিটাল আর, তাহলে এই দুইজনের কি পেরিমিটারের যে পার্থক্য, মানে সার্কামফারেন্সের যে পার্থক্য, সেটাই হবে সমীকরণ, আর ওইটা করলে আনসার চলে আসবে। তো আমরা এখানে সলিউশন করি, যদি ধরে নেই লেট রেডিয়াস, ইনার রেডিয়াস অফ দ্য inner
সার্কেল r meter and radius of the outer সার্কেল, সেটা আমরা ক্যাপিটাল আর ধরলাম। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু দা প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে বড় যে সার্কামফারেন্স সেটা হলো 2 পাই আর মাইনাস 2 পাই আর, এদের পার্থক্য 88। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের জানতে চাইছে হোয়াট ইজ দ্য উইথ অফ দ্য রুট। আপনি কি বুঝতেছেন? এই যে রাস্তার প্রশস্তটা এটা, এটা যে ক্যাপিটাল আর মাইনাস স্মলার আর, সেটা বুঝছেন কিনা? হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমরা 2 পাই কমন নেই তাহলে আর মাইনাস আর সমান 88। এবার বাকিটা কি নিজেরা পারবেন না করতে? আর মাইনাস আর এর মান বের হয়ে আসবে। জি স্যার। তাহলে আমরা কি এখান স্যার থেকে অঙ্কটা কি করে স্যার অঙ্কটা কি আরেকটু বলবেন স্যার? বুঝি নাই আরেকটু বলবেন স্যার? কোন জায়গাটা বলবো? স্যার উপরের থেকে স্যার। আর সার্কুলার গার্ডেন ইজ সারাউন্ডেড বাই আ রুট। একটা বৃত্তাকার বাগান, এই বাগানের চতুর্দিক দিয়ে বাহির দিয়ে আর কি একটা রাস্তা আছে। তাহলে লাল কালার যেটা এটা হলো বাগান, আর তার বাহির দিয়ে যে রাস্তা সেটা হচ্ছে আপনার সবুজ কালার। এখন বলছি ইফ দ্য আউটার সার্কামফারেন্স, মানে বাহিরের যে বৃত্তটা আছে সবুজ কালার, এই বৃত্তের পরিধি অফ দ্য রুট ইজ গ্রেটার দেন দ্য হ্যাঁ ইজ গ্রেটার দেন দ্য ইনার সার্কামফারেন্স বাই 88। মানে হচ্ছে ওই যে সবুজ কালারের যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, এই বৃত্তের যে সার্কামফারেন্স, এবং লাল কালারের যে বৃত্তটা দেখতে পাচ্ছেন এই যে বৃত্তের সার্কামফারেন্স, এই দুই বৃত্তের সার্কামফারেন্সের যে পার্থক্য, সে পার্থক্যটা দেওয়া আছে কত? 88। বুঝছেন? জি স্যার। এখন আমাদের হোয়াট ইজ দ্য উইথ অফ দ্য রুট, রাস্তার প্রশস্ততা কত, মানে কতটুকু পাশ রাস্তা সেটা জানতে চাইছে। তাহলে আমরা ধরে নিলাম যে ইনার সার্কুলার যেটা আছে এটার যে রেডিয়াসটা সেটা ছোট হাতের আর, এবং আউটার যেটা আছে সেটা ধরে নিলাম বড় হাতের আর। তাহলে আমার ছোট বৃত্তের যেটা লাল বৃত্তটা সেটার পরিধি কি? 2 পাই আর, আর বড় বৃত্ত যেটা সবুজ সেটার পরিধি কি? 2 পাই ক্যাপিটাল আর। তাহলে এই দুইটা পরিধির পার্থক্য 88। তো এখান থেকে 2 পাই কমন নিছেন, এখন ওই পাশে গিয়া 2 দিয়ে ভাগ করে পায়ের মান 22/7 বসিয়ে কাটাকাটি করলে আর মাইনাস আর এর মান চলে আসবে, আর সেটা হচ্ছে রাস্তার প্রশস্ত। ক্লিয়ার? বুঝছেন? কি কথা বলছেন না যে? বুঝেন নাই? জি স্যার। এটা তো সবচেয়ে সহজ ম্যাথ ছিল, এটা নিয়ে এখন ঝামেলা ছিল না। এবার দেখেন কি বলছে যে a wheel makes 1000 revolution in covering a distance of 88 কিলোমিটার। মানে একটা চাকা, এই হচ্ছে একটা বিশাল বড় একটা চাকা, এই চাকাটা যদি একবার 1000 বার ঘুরে তাহলে 88 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এখন বলছে ডিটারমাইন দ্য ডায়ামিটার অফ দ্য হুইল। তাহলে এই যে চাকাটা আছে এই চাকাটার ডায়ামিটার মানে ব্যাস, 2r, এর মান কত সেটা জানতে চাওয়া হচ্ছে। তো আমরা এখানে ডিরেক্ট বলে দিতে পারি সলিউশন। আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমরা জানি একটা চাকা যদি একবার ঘুরে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কতটুকু? পেরিমিটার স্যার। তার পরিধির সমান দৈর্ঘ্য অতিক্রম করে। একটা চাকা যদি একবার ঘুরে তাহলে সে তার পরিধির সমান দৈর্ঘ্য অতিক্রম করে, তার মানে 2 পাই আর সমান দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে আমরা একটা কাজ করি না, 1000 বার ঘুরলে যায় 88 কিলোমিটার, তাহলে একবার ঘুরলে কতটুকু যায় সেটা একটু বের করার চেষ্টা করি। হিয়ার আমরা বলতে পারি যে 1000 revolution distance cover 88 কিলোমিটার। 1000 revolutions distance covered by 88 কিলোমিটার। আসেন তাহলে একবার যদি সে ঘুরে তাহলে কতটুকু ডিস্টেন্স কভার করবে? 88 ডিভাইডেড কত? 1000। এখন আমরা ভাই কিলোমিটারে যাব না, কারণ চাকার ব্যাস কিলোমিটারে খুব মানে একটু অস্বাভাবিক, তাই না? 1 কিলোমিটার 2 কিলোমিটার বড় চাকার ব্যাস হয় না, এত বড় চাকা হয় না।
তাই এটাকে আমরা একটা কাজ করি, 88 কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করে এটাকে মিটারে কনভার্ট করে ফেললাম। 1000 কাটা গিয়ে 88 মিটার হয়ে গেল। তার মানে একবার ঘুরলে চাকাটি কতটুকু পথ অতিক্রম করে? 88 মিটার পথ অতিক্রম করে, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম। আমরা 2 পাই আর বৃত্তের আচ্ছা, বৃত্তের পরিধি, আর সেটা সময় আমরা বলতে পারি কি 88। এখন এখান থেকে আমরা কার মান বের করে নিয়ে আসবো? ডায়ামিটার মানে 2r এর মান বের করব। তাহলে কি দিয়ে ভাগ করব 88 কে? পাই দিয়ে ভাগ করব। তাহলে 2r, এটি আমাদের আনসার। এখন 88 পাই মানে কি 22/7। তাহলে এটা দিয়ে কাটলে এখানে কত হবে? 4। তাহলে 2r সমান 4 সাথে কত? 28। এই বুঝছেন? হ্যালো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, একটু অ্যাডভান্স কাটাকাটি করলাম, পরে এটা উল্টে গিয়ে গুণ হয়ে যাবে আর কি। আশা করি সেটা জানেন। জি স্যার। পরে যাই। তারা বলতেছে যে আ স্কোয়ার অফ সাইড 5 সেন্টিমিটার ইজ ইনস্ক্রাইব ইনটু আ সার্কেল। একটা স্কোয়ার যার এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটা একটা সার্কেলের ভিতরে অঙ্কন করা আছে। তাহলে একটা বর্গ 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ইনস্ক্রাইব ইন এ সার্কেল। সাপোজ এই হচ্ছে আমাদের একটি বৃত্ত। এই বৃত্তের ভিতর কি অঙ্কন করা আছে? একটা বর্গ অঙ্কন করা আছে। বর্গের এক বাহু দেওয়া আছে 5। তারপরে আসেন এন্ড, এবং ইট ইজ অলসো ইনস্ক্রাইবড ইনটু অ্যানাদার সার্কেল। এবং এই বৃত্তটা নিজে আবার আরেকটা, এই পরে কি বলছে? ইট ইজ অলসো ইনস্ক্রাইব ইনটু অ্যানাদার স্কোয়ার। তার মানে এই যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, এই বৃত্তটা নিজে আবার আরেকটা বর্গের ভিতরে অঙ্কন করা। ওকে, এখন যেটা বলছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। তার মানে এই বড় বর্গের ক্ষেত্রফল এবং ছোট বর্গের ক্ষেত্রফল এর পার্থক্যটা কত সেটা জানতে চাইছে। আপনারা কি বুঝতে পারছেন কোয়েশ্চনটা? জি স্যার। তো আমরা তো ছোট বর্গের ক্ষেত্রফল তো নিমিষেই বের করতে পারি, কত? 25। এটা তো জানেন। জি। কারণ ছোট বর্গের এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। এবার আসেন বড় বর্গের এক বাহু দৈর্ঘ্য বের করবো, তাহলে জি তো স্যার। ক্ষেত্রফল বের করা যায়। এটা একটু ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে, দেখেন তো, আহ ছোট বর্গের কর্ণ আর বৃত্তের ব্যাস পরস্পর কি সমান কিনা? জি। ছোট বর্গের কর্ণ √2 এ সমান হচ্ছে এই বৃত্তের ব্যাস 2r। এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে? না। জি না। আচ্ছা, তাহলে বৃত্তের যেটা ব্যাস 2r, সেটা সমান আমরা বলতে পারি 5√2। এটা বলা যায়? দেখেন তো, এর মান কত? 5 না? ছোট বর্গের এক বাহু 5। আগে এটা আমার ক্লিয়ার করেন যে আহ বৃত্তের ব্যাস 2r সমান ছোট বর্গের কর্ণ, সেটা কি আমরা বলতে পাচ্ছি? কি হলো? জি স্যার। জি অন্যরা? স্যার, বল। আচ্ছা, এইবার যেটা বৃত্তের ব্যাস, খুব ভালোভাবে চিন্তা করেন, যেটা বৃত্তের ব্যাস, যেটা বৃত্তের ব্যাস, এটাই কি বড় বর্গের এক বাহু কিনা? এটাও কি জি বৃত্তের স্যার। ব্যাস না? এই যে এটা, এটাও তো বৃত্তের ব্যাস, যেটা আমি আঁকতেছি গাঢ় করে, এটা বৃত্তের ব্যাস। তাহলে জি। এই যে বৃত্তের ব্যাস আর এই বড় বর্গের এক বাহু পরস্পর সমান না ভিন্ন বলেন? সমান। তাহলে বড় বর্গের এক বাহু কি বলতে পারি? 5√2 বলা যায়? কারণ জি। বৃত্তের ব্যাস বড় বর্গের এক বাহু। আমরা জানি জি বর্গের ভিতরে স্যার। বৃত্ত অঙ্কন করা থাকলে বর্গের এক বাহু এবং ওই বৃত্তের কর্ণ পরস্পর সমান হয়। তাহলে আমরা বলতে পারি বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য হলো 5√2। তাহলে 5√2 হোল স্কোয়ার।
তার মানে 25 দুগুণে 50, তাহলে 50 মাইনাস 25 সমান আনসার হচ্ছে কত? 25। এই বুঝছেন, কোয়েশ্চেন বুঝছেন, সলভিং বুঝছেন? জি স্যার। জি স্যার। এখন এই কোয়েশ্চেন যদি এমসিকিউ তে আসে তাহলে আপনারা কিভাবে করবেন জানেন? প্রশ্ন পড়তে যত দেরি, আনসার করতে তার চেয়ে আরো কম সময়। কেন জানেন? এই কোয়েশ্চেন যদি এমসিকিউ তে আসে, আপনি চোখের পলকে আনসার বলবেন। ছোট বর্গের ক্ষেত্রফল যা, তাই ওই 2 বর্গের ক্ষেত্রফল হবে। ছোট বর্গের এক বাহু দেওয়া আছে 5, তার মানে 5 স্কোয়ার, 5 মানে কত? 25। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, এই ধরনের যত কোয়েশ্চেনই আসুক, ছোট বর্গের ক্ষেত্রফল তো, ছোট বর্গের এক বাহু দেওয়া থাকবে, ছোট বর্গের ক্ষেত্রফল যেটা সেটাই হবে ওই 2 বর্গের ক্ষেত্রফলের পার্থক্য। বোঝা গেল? জি স্যার। এখন আমার কি এটা করে দিতে হবে? না স্যার। না স্যার, পারবো। স্যার পারবো। যদি পারেন তাহলে করে দেবো, না যদি না পারেন তাহলে করে দেবো। করে দিব বলতে কি, করে তো দেওয়াই হয়েছে। পারবো স্যার। আচ্ছা, জি স্যার পারবো। পরের কোশ্চেনে আসেন। তারা বলতেছে যে রেডিয়াস অফ আ সার্কেল ইজ 3 সেন্টিমিটার। একটা বৃত্তের সার্কেল দেওয়া, বৃত্তের রেডিয়াস দেওয়া আছে 3 সেন্টিমিটার, ইজ ইনস্ক্রাইব ইনটু আ স্কোয়ার। তার মানে এই হচ্ছে একটা বর্গ, এই বর্গের ভিতর একটা বৃত্ত অঙ্কন করা আছে, আর সেই বৃত্তের রেডিয়াস বলে দেওয়া আছে। এই হচ্ছে বৃত্তটা, এই বৃত্তটার আবার রেডিয়াস বলে দেওয়া আছে। বৃত্তটার রেডিয়াস হচ্ছে কত? 3। তাহলে আপনি বুঝতেই পারছেন তার ডায়ামিটার কত? 9। তাহলে এই বর্গের বর্গের এক বাহু, রেডিয়াস অফ এ সার্কেল ইজ 3 সেন্টিমিটার, ইজ ইনস্ক্রাইব ইনটু আ স্কোয়ার। ফাইন। তাহলে আমরা এই যে বর্গটা দেখতে পাচ্ছি, বর্গের এক বাহু 9 বলতে পারি। 16,000। আচ্ছা, এবার আসেন পরে কি বলছে। 9 না 6 ও হবে না? সরি 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 সরি, 3 দুগুণে 6 না, আমি 3 তিরিকে 9 বলতেছি। থ্যাংক ইউ ভাই। তাহলে 6। এবার আসেন, ইট ইজ অলসো ইনস্ক্রাইবড ইনটু অ্যানাদার সার্কেল। তার মানে এই যে আপনি বর্গটা দেখতে পাচ্ছেন, এই বর্গটা নিজে আবার অন্য আরেকটা বড় বৃত্তের ভিতর অঙ্কন করা। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন বলতেছে ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য এরিয়া অফ দ্য সার্কেল। তাহলে বড় বর্গ বৃত্ত এবং ছোট বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য। এই হচ্ছে বড় বৃত্ত, এর ক্ষেত্রফল, আরেকটা হচ্ছে ছোট বৃত্তের ক্ষেত্রফল। তো ছোট বৃত্তের ক্ষেত্রফল তো আমরা জানি, যেহেতু রেডিয়াস কত? 3। তার মানে আমরা বলতে পারি পাই 3 স্কোয়ার, তার মানে 9 পাই। এখন বড় বৃত্তের রেডিয়াস জানা দরকার। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, বর্গের যেটা কর্ণ, বর্গের যেটি কর্ণ, বর্গের যেটি কর্ণ, বর্গের যেটি কর্ণ, তাহলে বর্গের এক বাহু জানেন কিনা? এই বর্গের এক বাহু জানেন তো? জি স্যার। তাহলে বর্গের কর্ণ কি হবে? 6√2 হবে কিনা? জি। এই বর্গের কর্ণ আর বুড়ো বড় বৃত্তের ব্যাস পরস্পর সমান কিনা দেখেন তো। বর্গের কর্ণ জি। এবং বড় বৃত্তের ব্যাস পরস্পর সমান কিনা? জি সমান। তার মানে 2r সমান আমরা বলতে পারি 6√2। তাহলে এখানে কত? 3। অতএব আর এর মান হচ্ছে 3√2। তাহলে পাই 3√2 হোল স্কোয়ার, বড় বৃত্তের ব্যাসার্ধ। তার মানে পাই 9 দুগুণে 18। তাহলে বিয়োগ করলে কত? 9 পাই হচ্ছে 2 বৃত্তের ক্ষেত্রফল। এবার আসেন, এই কোয়েশ্চেনও যদি এমসিকিউ তে আসে, আমরা চোখের পলকেই করব। কেমন করে? যদি আপনার দুইটা বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য বলে, তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রফল যা, তাই হবে ওই 2 বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। তাহলে এই ইনস্ক্রাইব রুলের এই 2টা জটিল ম্যাথ ছিল, আমি আপনাদের গ্রাফ দিয়ে একদম সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। তো আজকে মনে হয় এই পর্যন্তই। আর কিছু আছে? এখানে আরেকটা আছে স্যার, আমাদের 21 নম্বর পর্যন্ত আছে স্যার। আরো আছে? ওইটা করে ফেলছি আগেই, এটা রিপিট হয়েছে। হ্যাঁ, তাহলে আজকে পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে 28 নম্বর লেকচার নিয়ে কথা হবে। ওকে, জি স্যার। ওকে, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।